অনেকে আবার বলছে বাংলাদেশের ঘটনা নিয়ে যে ব্যাপকভাবে গণহত্যা হচ্ছে, এটার সাথে আমি সহমত নাই। অনেকে আবার উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে কিছুই ঘটেনি, শুধু মিডিয়ার রটানো, এটা আমি বিশ্বাস করি না। অনেকে বলে যার এক ফোনে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা বন্ধ করা দরকার, জোর গলায় তার মুখ থেকে আমরা শুনতে চাই। যিনি সংখ্যালঘুদের নেতা বলতে অস্বস্তি বোধ করেন, তিনি বলেন আমি মানুষের নেতা। এবার দেখে নেব বিধানসভার সেই তরুণ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। শুভ সন্ধ্যা। সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। 2025 সাল আমাদের সকলের ভালো কাটুক, সকলে আমরা সুস্থ থাকি। আজকে আমাকে এই বঙ্গ সংস্কৃতি উৎসব কল্যাণী টাউন ক্লাব আয়োজিত যে শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, আমি এই সাংস্কৃতিক উৎসবের প্রত্যেকটা যারা দায়িত্বশীল তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আজকে এই মঞ্চ থেকে স্মরণ করি যার হাত ধরে এই উৎসবের সূচনা হয়েছিল। শুধু বাংলার নয়, ভারতবর্ষের নয়, পৃথিবীর ইতিহাসে একজন খ্যাতনামা ব্যক্তি, শ্রদ্ধেয় সম্মানীয় সোমনাথবাবু মহাশয়কে আমি এখান থেকে স্মরণ করছি। আরও স্মরণ করব আমাদের প্রাক্তন পুলিশকর্তা সম্মানীয় পঙ্কজবাবু মহাশয়কেও। আজকে আমার বলার বক্তব্য, আমার আগের বক্তারা বলেছেন, পরের বক্তারা বলবেন। সর্বপ্রথম বলি, এই বিষয়টা আমার জন্য প্রযোজ্য নয়, কারণ ভিয়েতনামের ঘটনার সময় হয়তো আমার সেই জ্ঞান ছিল না। প্যালেস্টাইনে প্রতিনিয়ত যেটা ঘটে যাচ্ছে তার প্রতিবাদ যেমন করি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল, সর্বপ্রথম কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমরা দলগতভাবে ওখানকার ডেপুটি কমিশনারকে জবাব চাইতে গিয়েছিলাম, ডেপুটেশন দিতে গিয়েছিলাম। আমাদের জন্য এটা প্রযোজ্য নয়। তারপরেও বলবো কিছু কথা। দেখুন, সারা পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, সংখ্যালঘুরা সে অত্যাচারিত হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসমে যদি যাই, বাঙালি সংখ্যালঘু যারা আছেন তাদের ওখানকার যারা আদিবাসী আছে কিভাবে অত্যাচার করছে। আমরা যদি চলে যাই আমেরিকাতে, আমার দিদি আমেরিকার কথা বলছিল, কালো চামড়ার মানুষদের ওপরে কিভাবে সাদা চামড়ার মানুষদের দ্বারা অত্যাচার সংঘটিত হচ্ছে। বর্ণগতভাবে, ধর্মীয়ভাবে, জাতিগতভাবে, ভাষাগতভাবে, সাংস্কৃতিকগতভাবে যারা সংখ্যালঘু তারাই অত্যাচারের শিকার হচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেলেই দেখা যাবে, বাংলাদেশ তার বাইরে নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা অনেকে এই প্রতিবাদটাকেও সিলেক্টিভ করার চেষ্টা করছি। এই প্রতিবাদটাকে দেখিয়েও সেই দিনের শেষে আমাকে ছিঁড়াজাল হলেও মাছ ধরতে হবে, দিনের শেষে আমাকে ভোট ব্যাংক আমার সুরক্ষিত রাখতে হবে। সেই জন্য কোন দেশে বোমা পড়ছে সেটা বলা যাবে কি যাবে না, কোন দেশের মানুষ আক্রান্ত হচ্ছে সেটার প্রতিবাদ করব কি করব না ভেবেচিন্তে অনেকে করছে। এটা কোনোভাবেই কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা দেখছি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে আমরা এমন কিছু মন্তব্য আবার আমাদের দিক থেকে করে ফেলছি, যেটা আমার আগে গর্গবাবু বললেন পররাষ্ট্রনীতির কথা। সে পররাষ্ট্রনীতিকে জলাঞ্জলি দিয়ে আমরা যে মন্তব্য দেশপ্রেমিকের সংজ্ঞা তুলতে চাইছি, সেটাও আমাদের জন্য কাম্য নয়। এখন আসা যাক বাংলাদেশের বিষয়ে। শুভেন্দুবাবু আমি দেখলাম পেট্রোপোলে গিয়ে খুব চিৎকার করলেন, বাংলাদেশে সবজি পাঠাবো না, কোনো রকমভাবে আমরা ট্রেড করব না। ভালো কথা। সবজি কারা উৎপাদন করে? যাদের পশ্চিমবাংলায় এই মুহূর্তে মাসিক গড় আয় বিলো 7,000, তাদের ফসলটা বাংলাদেশে না যায়, সেই জন্য আমরা চিৎকার করলাম। একবারের জন্য বললেন না যেভাবে বিদ্যুৎ আমরা আমাদের দেশ থেকে প্রাইভেট কোম্পানি একজন কর্পোরেট বাংলাদেশে দিচ্ছে, ওটা যদি আমরা এই মুহূর্তে বন্ধ করে দিই, হয়তো অর্ধেক বাংলাদেশ অন্ধকারে ডুবে থাকবে, সেটাকে বন্ধ করব। আর গর্গবাবু বললেন এই বিষয়টা, কিন্তু গর্গবাবু একটা জায়গায় স্কিপ করেছেন। আমাদের বাংলার উপর দিয়ে নিয়ে যেতে গিয়ে আমাদের বাঙালি জাতি, আমাদের ফারাক্কার বাঙালি আম চাষিদেরকে
লিচু চাষিদেরকে মমতা ব্যানার্জির পুলিশ দিয়ে পিটিয়ে তাদেরকে এক প্রকার ঘরের মধ্যে বন্ধ করে রেখে বাংলাদেশে আদানিরা বিদ্যুৎ কিভাবে নিয়ে যাবে তার ব্যবস্থা করে দিয়েছে। এটা কিন্তু বলেননি, আমাদের বাঙালিদের উপরে হয়েছে। এটা ক্ষতিপূরণ দিয়েছে বলবেন 60,000 টাকা গাছ পিছু। আমিও জানতাম না, ছুটে গিয়েছিলাম আমি, সেখানে গিয়ে জানতে পারলাম এক একটা গাছ প্রায় 60, 70, 100 বছর বেঁচে থাকে, তাখানে ফল পাওয়া যায় গাছ থেকে। এক বছরেই তারা 30 থেকে 40,000 টাকার কেউ লিচু পায় বা আম পায়। 60,000 টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে সেই বাঙালিদের গাছগুলোকে কেটে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে যাচ্ছে, বাঙালিদের উপরে দমনপীড়ন হচ্ছে। হয়তো সেই সময় গর্গবাবুরা দেখেও না দেখার ভান করেছিলেন। আমাদের বাংলাদেশ নিয়ে কেন্দ্র সরকারের নীরবতা কিন্তু আমাদেরকে অনেক ভাবাচ্ছে। কেন্দ্র সরকারের নীরবতার জন্য আমার মনে ক্ষোভ থাকলেও সবটা বলতে পারছি না, কারণ আমি এমন বক্তব্য এমন দিয়ে ফেলবো না বাংলাদেশের গিয়ে বা বাংলাদেশের বিদেশমন্ত্রী ইন্টেরিয়াম গভর্নমেন্টে যারা আছেন এসে আমার দেশের যদি জবাবদিহি করে, পররাষ্ট্রনীতির বাইরে যদি আমার কথা হয়ে যায় বা আমার দেশের বক্তব্যের বাইরে যদি কথা হয়, যদি জবাবদিহি করে, নওশাদ সিদ্দিকীর মাথা হেঁট হবে না, আমার দেশের মাথা হেঁট হবে। আগে আমি মনে করি দেশ আমার সবার ঊর্ধ্বে। তাই আমি আশা করব, অনেকে বলে যার এক ফোনে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা বন্ধ করা দরকার। জোর গলায় তার মুখ থেকে আমরা শুনতে চাই। আমরা বৃহত্তর গণতন্ত্রের পরিসরে আছি। আমরা জানি ইন্টেরিয়াম গভর্নমেন্ট কতদিন চলে, তার ভ্যালিড কতদিন। কেন আমাদের দেশ থেকে এই আওয়াজটা উঠছে না? তুলবে কে? আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার বা দেশের প্রধানমন্ত্রী, যে অবিলম্বে বাংলাদেশে নির্বাচন হোক। অ্যাকচুয়াল যে ঘটনাগুলো ঘটছে, এটা তো দায়ভার কে নেবে না? ইন্টেরিয়াম গভর্নমেন্ট নির্বাচন হয়ে যাবে, হাত ছেড়ে দেবে। কিন্তু যাকে নির্বাচিত সরকার থাকে তাকে দায়ভার নিতে হবে, তাকে জবাব দিতে হবে। কিন্তু অনেক কথা আমরা চর্চা করছি, বাংলাদেশে নির্বাচন হোক এই কথা নিয়ে আমরা কেউ চর্চা করছি না, বা আমার দেশে এটা জোর গলায় বলছে না। জানি না না বলার কারণটা কি। আশা করব আমাদের শ্রমিকবাবু আছেন, সত্যি আমারও একজন, ওনার বক্তব্য আমি মাঝে মধ্যে শুনি, উনি পার্টির বাইরে গিয়েও যেভাবে মানুষকে বার্তা দেন, সত্যি ভালো লাগে আমাদেরকে। তো উনি ওই নিশ্চিতভাবে হয়তো ওই বিষয়ে বলবেন। বাংলাদেশে নির্বাচন নিয়ে আমরা কথা বলছি না। বাংলাদেশে নির্বাচন হলেই যে ঘটনা ঘটছে অনেকটাই কমে আসবে। তবে একটা কথা বলি, শেষ করব, যে অনেকে আবার বলছে বাংলাদেশের ঘটনা নিয়ে যে ব্যাপকভাবে গণহত্যা হচ্ছে, এটার সাথে আমি সহমত নাই। অনেকে আবার উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে কিছুই ঘটেনি, শুধু মিডিয়ার রটানো। এটা আমি বিশ্বাস করি না। কারণ দিন 15 আগে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রেস সচিব যে প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তিনি সরাসরি উল্লেখ করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের কারণে 66টা মামলা দায়ের হয়েছে, প্রায় 70-এর অধিক মানুষকে গ্রেফতার করেছে। কিন্তু এটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ করার জন্য ওই আপনার এর বর্ডারে গিয়ে, বেনাপোল বর্ডারে গিয়ে চিৎকার চেঁচামেচি করলে হয়তো মনে হয় না। বন্ধ করার জন্য আমি মনে করি, যেহেতু আমাদের পররাষ্ট্র নীতি আছে, হ্যাঁ আমরা আমাদের তাগিদে ছুটে গিয়েছিলাম, বাংলাদেশের হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। সাথে সাথে বাংলাদেশে আমাদের জাতীয় পতাকাকে যেভাবে অবমাননা করেছে, আমরা থাকতে পারিনি, আমরা ছুটে গিয়েছিলাম। কিন্তু এটা বন্ধ তখনই হবে যখন আমার দেশ, আমার অফিসিয়ালি বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বার্তা দেবে যেগুলো বন্ধ হোক। তারা বন্ধ এটা করার আর সাহস পাবে না। কিন্তু সেই বলিষ্ঠ কণ্ঠে বার্তাটা আমরা এখনো শুনতে পেলাম না। আমরা অপেক্ষায় আছি। ঠিক যেভাবে এক ফোনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়েছে, এক ফোনে বাংলাদেশের যাতে নির্বাচনের ডেট ঘোষণা করে, তারও আমরা অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি। সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি। আমরা ভয় পাই না, আমরা ভয় দেখাই, সত্য খবর আমরা তুলে ধরি। আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায়।